নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। বিষয় আমেরিকার বিরুদ্ধে চীনের যুদ্ধ ঘোষণা। প্রথমেই বলে নিই, যে যুদ্ধ ঘোষণা করেছে চীন সেটা অস্ত্রশস্ত্র, বন্দুক, কামান, বোমা, রকেট, মিসাইল, বিমান, যুদ্ধজাহাজ নিয়ে যুদ্ধ নয়। আর এই যুদ্ধ আমেরিকার মানচিত্রের ওপর ঝাঁপিয়ে পড়ে আমেরিকাকে দখল করার যুদ্ধও নয়। এই যুদ্ধ মগজের, কারিগরির এবং সেই সঙ্গে অর্থনীতির। সুতরাং যে যুদ্ধের কথা বলছি সেটা অর্থনীতি দিয়ে দুনিয়ার দখলদারি কায়েম করা। আর সেই দখলদারির যুদ্ধে গুনে গুনে গোল দিয়ে গেল চীন। আমেরিকা কিচ্ছু বুঝে উঠতে পারল না, অবাক চোখে শুধু দেখে গেল যে চীন গোলের পর গোল দিয়ে যাচ্ছে। এটা কি অস্ত্র? অস্ত্র তো বটেই, নতুন ধরনের অস্ত্র। আর সবচেয়ে বড় কথা, এই অস্ত্রের আবিষ্কার করেছে আমেরিকা, আর তারই আবিষ্কার করা অস্ত্রে তাকেই ঘায়েল করছে চীন। গুরু মারা বিদ্যে যাকে বলে, এরকম বিদ্যের কথা আমরা জানি। যেমন ধরুন ক্রিকেট নামের খেলাটি পৃথিবীতে এনেছে সাহেবরা, ইংল্যান্ড। তারই আবিষ্কার, তার কাছ থেকে খেলা শিখে এখন ভারত যেমন সেই ইংল্যান্ডকে দাঁড় করিয়ে হারিয়ে দিচ্ছে। কিংবা হকির কথা ধরুন, ভারত জন্ম দিয়েছে এই খেলার, কিন্তু সেই ভারতকে দাঁড় করিয়ে হারায় দুনিয়ার কমপক্ষে 1 ঘন্টা দেশ। এই অস্ত্রের বেলাতেও তেমনটাই হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, বা বাংলায় যার নাম কৃত্রিম বুদ্ধিমত্তা, এই নামের যে বস্তুটির নাম আজ মানুষ খুব শুনছে, সেটির আবিষ্কার আমেরিকায়। যদিও আমরা সাধারণ মানুষ আজকাল শুনছি এই এআই নামটি, কিন্তু আসলে এটা জন্মের ইতিহাস বেশ পুরনো। 1950-এর দশক। জন ম্যাকার্থি নামের একজন কম্পিউটার বিজ্ঞানী ছিলেন আমেরিকার ডার্টমাউথ কলেজের অধ্যাপক। 1956 সালে তিনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা এই শব্দটি, এই নামটি তিনি দেন। ম্যাকার্থিকে প্রায়শই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জনক। ম্যাকার্থি 1956 সালে ডার্টমাউথে মানুষের মতো চিন্তা করে উত্তর দিতে পারে, এমন একটি যন্ত্র সম্পর্কে ধারণা তৈরির জন্যে একটি গ্রীষ্মকালীন কর্মশালার আয়োজন করেছিলেন। এই কর্মশালাটিকে গবেষণার ক্ষেত্র হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠার মুহূর্ত হিসেবে ধরা হয়। ম্যাকার্থি 1960-এর দশকে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামিংয়ের ভাষা LISP সেটাও তৈরি করেছিলেন। এরপর আসে অ্যালান টুরিংয়ের নাম। পরীক্ষার প্রস্তাব করেছিলেন তিনি, যা নির্ধারণ করে দেবে যে কোনো যন্ত্র মানুষের মতো বুদ্ধিমত্তার সাথে আচরণ করতে পারে কিনা, এইটার পরীক্ষা। এরপরে আর্থার স্যামুয়েল বলে এক ভদ্রলোকের নাম আসে। 1959 সালে মেশিন লার্নিং এই ব্যাপারটি তিনি তৈরি করেন। এডওয়ার্ড ফেইগেনবাউম এবং জোশুয়া লেডারবার্গ নামে 1965 সালে প্রথম বিশেষজ্ঞ ব্যবস্থা একটা তৈরি হলো এরা। জোসেফ ওয়েজেনবাউম 1966 সালে প্রথম চ্যাটবট এলিজা, যার নাম, সেটা তৈরি করেন। অ্যালেক্সি ইভাকনেনকো 1968 সালে তিনি ডিপ লার্নিং নামে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি নতুন পদ্ধতির প্রস্তাব করেন। এইভাবে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আজকের জায়গায় এসে পৌঁছেছে, এবং এই বস্তুটি আজ এতই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে 21 শতক, মানে বর্তমান যে শতক চলছে, এই শতককে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শতক বলা হয় সেটা আদৌ অত্যুক্তি হবে না।
দুনিয়া শাসন করাটা আজ শুরু করে দিয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জ্ঞান বিজ্ঞান অনুসন্ধান, সে সাগরের নিচে যান, মহাশূন্যে যান, যেখানে যান না কেন, সব জায়গায় যুদ্ধ বিগ্রহ যা কিছু আছে মানব সভ্যতা কিংবা মানব ইতিহাসে সব কিছুর জন্যই আজ এআই এর ব্যবহার শুরু হয়ে গেছে। এই এআই বিজ্ঞানের কলাকৌশলের হদিশ যাতে চীন না পায়, তার জন্যে মার্কিন বড় বড় যে টেকনোলজি কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোকে মার্কিন সরকার কড়া নির্দেশ জারি করে রেখেছিল যাতে টেকনিক্যাল ও সায়েন্টিফিক্যাল সমস্ত জ্ঞান নো হাউ এটা যেন টপ সিক্রেট বলে বিবেচনা করা হয়। আমেরিকার বড় বড় এআই কোম্পানি বলতে এখন আছে, কাদের নাম আমরা জানি, গুগল জানি, আমরা IBM জানি, ওপেন এআই জানি, NVIDIA জানি, অ্যাডোব জানি, অ্যাপেল জানি, ডাটা রোবট জানি, টেম্পাস বলে এই বহু কোম্পানি আছে। আমি প্রথম শ্রেণীর একদম প্রথম দিকের কয়েকটা নাম বললাম। সারা পৃথিবীতে ব্যবসা এদের দখলে। শেয়ার বাজারে এসব কোম্পানির শেয়ারের চড়া দাম। 20 জানুয়ারি প্রেসিডেন্টের কুর্সিতে বসেই ট্রাম্প ঘোষণা করলেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাবদ $500 বিলিয়ন বাজেট রাখছে তার সরকার। হই হই পড়ে গেল চারদিকে। তিনি হুমকি দিয়ে রাখলেন চীন সরকারকে, চীনা দ্রব্যের ওপর শতকরা 35% ট্যারিফ বা শুল্ক লাগবে। তার এসব ঘোষণার মূল লক্ষ্য চীনের বাণিজ্যের ওপর চাপ সৃষ্টি করে তার অর্থনীতির গতি চেপে দেয়া। চীন ঘুণাক্ষরেও এর প্রতিবাদ করেনি, কিচ্ছুটি বলেনি। কিন্তু ট্রাম্পের সিংহাসনে বসার আগে থেকেই গত 3 বছর ধরে চীন তার যে কাঁচামাল এই সমস্ত ব্যাপারে যেগুলো দরকার, এদের যেগুলো সেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছে আগামী 3 বছরের জন্য। ফলে যদি আজকে 25% কেন 35% ট্যাক্স বসিয়েছে আমাদের মার্কিন সরকার, ট্রাম্প সরকার চীনের দ্রব্যের ওপরে, এটা 100% হলেও চীনের কিচ্ছু যায় আসে না। কারণ চীন তো কিনেছে 3 বছর আগে, যখন দাম ছিল তার ধরুন 100 টাকা, এখন তার দাম হয়ে গেছে 200 টাকা। এখন চীন এই যে টাকাটার দামটা আগে কিনে রেখে দিয়েছে এবং সেইভাবে সব চালিয়ে যাচ্ছে, এর ফলে চীনের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর WTA যে গ্যাট আছে, এদের জন্য চীনা দ্রব্য আমেরিকায় ঢুকতে দেব না। হ্যাঁ, তুমি চালাতে পারো, ট্যারিফ লাগাতে পারো, কিন্তু আমেরিকায় ঢুকতে দেব না এই কথা বলতে পারো না। সেই জন্যে ট্রাম্প যেদিন সিংহাসনে বসলেন, ঠিক তার পরদিন এমন একটি বোমা ফাটালো চীন, যাতে শুধু আমেরিকা নয়, চমকে গেল সারা বিশ্বে। একটি ছোট্ট চীনা কোম্পানি, $200 মিলিয়ন যাদের মূলধন, মাত্র 200 যাদের কর্মচারীর সংখ্যা, মাত্র 1 বছর আগে যাদের জন্ম হয়েছে, তারা চমকে দিল আমেরিকার ট্রিলিয়ন কোম্পানির সমস্ত বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে। কয়েক $ট্রিলিয়ন কোম্পানি খুলে কয়েক হাজার কর্মচারী নিয়ে তারা যা করতে পারেনি তাই করেছে এই ছোট্ট চীনের কোম্পানিটি, যার নাম ডিপটেক, স্যালুট ডিপটেক। এটা করেছে কিন্তু অনেক আগেই। চীন অপেক্ষা করছিল মোক্ষম সময় বুঝে ঘা দেওয়ার জন্য। ট্রাম্পের হুঙ্কারে বিশ্ব যখন ভয় পাচ্ছে, সেই সময় বোমাটি ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের এই এক কেরামতি, কথা কম কাজ বেশি, মুখে ফাটায় না, করে দেখায় যা করার, যা বলার বলে শেষে, কিংবা বলেই না, তার কাজটা দিয়ে বুঝিয়ে দেয়। এইটাও ঠিক তেমনি, কিন্তু করলো কিভাবে? আমেরিকা তো টেকনিক্যাল বিদ্যা ট্রান্সফার করেনি, আটকে দিয়েছে। তাতে কি হয়েছে? বুদ্ধি থাকলে আর চেষ্টা থাকলে সব কিছু হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভেতরে তারা উৎপাদকের, অর্থাৎ আমেরিকার
ফিট করা ইনফরমেশান, মানে এটা কি, এখানে হচ্ছে মানুষ ইনফরমেশান ফিট করে, এইবার যন্ত্র সেই ইনফরমেশানগুলো নিতে থাকে, নিতে যন্ত্র যত বেশি ইনফরমেশান নিতে পারবে, যত বিভিন্ন ধরনের ইনফরমেশান নিতে পারবে, তত তার এফেক্টিভনেস বাড়বে। চীন করলো কি, যন্ত্র নিয়ে নিল, নিয়ে এইবার করলো কি, এই যেটা বলা খুব সহজ কিন্তু আসল ব্যাপারটা সহজ নয়, তার থেকে আমেরিকার যে সমস্ত ইনফরমেশান ঢোকানো রয়েছে সেই ইনফরমেশানগুলোকে, সেটা লক্ষ লক্ষ ইনফরমেশান, সেগুলোকে আস্তে আস্তে কাটতে লাগলো, আস্তে আস্তে সেগুলোকে উইথড্র করে নিয়ে নিতে লাগলো, ওখান থেকে তুলে নিতে লাগলো, নিয়ে তারপরে কি করলো, একটু একটু করে সরালো, তুললো, আর তার জায়গায় ঢুকিয়ে দিল নিজেদের যেগুলো ইনফরমেশান দেওয়ার সেইগুলো, অর্থাৎ নিজেদের খাবার তার পেট থেকে বার করে, অন্যের খাবার, আমেরিকার খাবার তার পেট থেকে বার করে তার নিজেদের খাবার সেখানে দিতে লাগলো। আরও ভালোভাবে ব্যবহার করা যায়, যাতে শুধু খাবার দেয়া নয়, সেই খাবার যাতে যারা ব্যবহারকারী তারা যাতে ভালোভাবে সেটা খুঁজে নিতে পারে, সহজে খুঁজতে পারে, আরও ভালোভাবে ইনফরমেশান ব্যবহার করতে পারে, এসবগুলোর যাতে আর ব্যাপক উন্নতি করে ফেললো চীন, করে সে তৈরি করলো, ডিপটেক তৈরি করলো, তাদের যে ডেটাবেস দিয়ে সে যেটা তৈরি করলো, আমেরিকার কোম্পানির যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে স্তরে আছে তাদের মেশিন, তাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তা তার থেকে কয়েক গুণ ওপরে চলে গেল চীনের এই চেষ্টা, চীন যেটা বার করলো। আর চীনের এই যে তারা নতুন করে যে এইগুলোকে তৈরি করলো, এর ফলে দুনিয়া জুড়ে তার অভিঘাত শুরু হয়ে গেছে, বোমার অভিঘাত। অর্থাৎ চীন এটি বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গে কি প্রতিক্রিয়া দেখা গেল, যেদিন চীন বার করলো তারপর দিনে দেখা যাচ্ছে সেই দিনেই আমেরিকার শেয়ার বাজারে বিপুল ধস নামলো। ধসের পরিমাণ শুনবেন, বড় বড় যে ওখানকার আইটি কোম্পানিগুলো, তাদের সেখানে একদিনে $1 লক্ষ কোটি, কত, $1 লক্ষ কোটি লোকসান দিল। আমাদের ভারতের হিসেবে এর পরিমাণ 86 লক্ষ কোটি টাকা। এর প্রভাব সারা বিশ্বের আইটি কোম্পানিতে সঙ্গে সঙ্গেই পড়ে গেল, এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। বিপরীতে চীনের শেয়ার বাজার কি হলো, লাফাতে লাগলো ওপরে। দুনিয়ার মানুষ আমেরিকার কোম্পানি ছেড়ে যত দিন যাবে চীনের কোম্পানির দিকে তারা ছুটতে থাকবে। এই আঘাত ও পরাজয় এটা কি সহজে মেনে নেবে আমেরিকা? এই রাউন্ডে আমেরিকা হেরে গেছে নিশ্চিতভাবে, কিন্তু হার স্বীকার কি করবে? কারণ আমেরিকারও চীনের বুদ্ধি আছে, চীন অসম্ভব রকমের বুদ্ধিমান জাত এবং পরিশ্রমী, আর আমেরিকার আছে এগুলোর সাথে সাথে এরা ধরতে পারেনি আমেরিকার। কিন্তু দেখা যাক এরপরে কি হয়। মনে রাখতে হবে এআই শুধু কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল শিল্পে যে বিপ্লব আনছে তাই নয়, সমস্ত ধরনের শিল্পে একটা প্রোডাক্টের সঙ্গে আর একটা প্রোডাক্টের যে ফারাক তৈরি করে দেবে সেটা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজ এলন মাস্কের টেসলা যে গাড়ি, সেই গাড়ির বিক্রি পড়ে গেছে। এরা চীনে যে গাড়ি সাপ্লাই দিচ্ছিল দেখা যাচ্ছে প্রচুর টাকা ডিসকাউন্ট দিয়েও সে গাড়ি বিক্রি হচ্ছে না, আর সে জায়গায় চীনের যে গাড়ি তৈরি করছে সে গাড়ি আমেরিকায় এসে সে গাড়ি হু হু করে বিক্রি হচ্ছে। কারণ ওই যে বললাম তাদের প্রোডাক্টের ফারাক। আজকে ভারতে টেসলা ঠিক করেছিল গাড়ি তৈরির কারখানা শুরু করবে, মহারাষ্ট্রে জমি টমিও দেখা হয়ে গিয়েছিল, মহারাষ্ট্রের সরকারের সঙ্গে কথাও হয়ে গেছিল, তারপরে টেসলা পিছিয়ে গেছে, এলন মাস্ক পিছিয়ে গেছে। কিন্তু চীনা গাড়ি সেটার বাজার সারা পৃথিবী জুড়ে, কারণ বিক্রি বন্ধ করতে পারবে না চীনের গাড়ি, তুমি ট্যারিফ লাগাতে পারো কিন্তু চীনের গাড়ি আসতে দেব না। আর চীনের গাড়ির এমন এআই লাগিয়ে এমন সব জিনিস সেখানে করছে যারা আমেরিকার গাড়ি এখনো তার ধারে কাছে পৌঁছতে পারছে না।
আশ্চর্য ব্যাপার কি জানেন, চীনের তৈরি গাড়ি, এই যে গাড়ি টেকনিক্যালি এই এলন মাস্কের স্পেস এক্স পাঠিয়েছিলেন, সেটা তো পুরো সফল হয়নি, ফিরে এসছে। আর চীনের গাড়ি, চীন সেও কিন্তু স্পেসে খুব শিগগির পাঠাবে। আপনারা তো খবর পেয়েছেন, চীন দ্বিতীয় সূর্য তৈরি করছে তাদের এতে মানে ল্যাবরেটরিতে। তো এই যে ব্যাপারগুলো, মানে চীন একটা অদ্ভুত রকমের উদ্ভাবনী শক্তির পরিচয় দিচ্ছে। এটা চীনের একটা যেন ট্রেডমার্ক। আপনারা দেখুন খেলাধুলোর দিকে, সব দিকে, এমনকি আমাদের ভারত কেন সারা পৃথিবী জুড়ে খেলনার ব্যবসা চীনের দখলে প্রায় চলে গেছে। একটা কথা এখানে বলা আবশ্যক, চীনের ডিপটেক কোম্পানির এই যে বিপুল প্রাপ্তি, এর পেছনে ভারতের টেকনোলজি কর্মীদেরও কিছু অবদান আছে। চীনে ভারতের সমস্ত এই যে ইনফরমেশন টেকনোলজি ফার্মগুলো আছে, তাদের সবারই অফিস চীনে আছে। সেসব জায়গায় কাজ করতে যায় ভারতের বহু ইঞ্জিনিয়ার, বহু টেকনিশিয়ান সেখানে কাজ করতে যায়, এবং তারা কাজ করতে গিয়ে তাদের মধ্যে যারা আবার খুব ডায়মন্ড টাইপের, খুব হিরে, খুব ভালো কর্মী, তাদেরকে কিন্তু চীন টেনে নিচ্ছে। ওখানেই বিপুল টাকা মাইনে দিচ্ছে, তাদের দিয়ে টেনে নিচ্ছে। এবং ওই ডিপটেক কোম্পানি তো বেশ কিছু, প্রচুর বলবো না, বেশ কিছু ভারতীয় কর্মচারী সেখানে আছে। আজকে যে চীন যে জায়গায় নিয়ে গেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, এই জায়গায় নিয়ে যাওয়ার ফলে ভারতের কি কিছু সুবিধা হবে? অবশ্যই সুবিধা হবে ভারতের। কারণ ভারতের সুবিধা এই জন্যই হবে, ভারত চীনের সাথেও কিন্তু ভারতের বাণিজ্য সম্পর্ক যথেষ্ট আছে, এবং এখন বর্তমানে যে চীনের সাথে বাণিজ্য সম্পর্ক ভারতের রয়েছে, ভারতের পক্ষে এটা অনেকটাই ডেফিসিট। অর্থাৎ ভারত চীন থেকে আমদানি করে বেশি, কিন্তু চীনের রপ্তানি সেই তুলনায় কম। তো এর জন্যে ভারত আজকে যদি আমেরিকা এবং ইউরোপ চীনের উপরে চাপ দিয়ে চীনের ব্যবসায় ট্যারিফ লাগিয়ে তাদের এটা যদি কম করে দিয়ে দেয় তাদের বিক্রিটা, ভারত সেই জায়গায় চীনের সামগ্রীও কিন্তু বিক্রি করবে, এবং এখন তো বিক্রি করছে। চীনের থেকে প্রচুর আমদানি ভারতের আছে। সুতরাং ভারত সেই হিসেবে তার যে কূটনীতি সেটা লাগিয়ে কিন্তু চীনের কাছ থেকে এসব ব্যাপারে এই নতুন ইন্টেলিজেন্স ডিপটেক যেটা নিয়ে এসছে, তার টেকনোলজি এবং ভারতীয় কর্মীরা আছে, টেকনোলজি কিছু এখানে ভারতও তাদের সুবিধা মতো ব্যবহার করতে পারে। এখনকার মতো এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, ধন্যবাদ।